আমি বারবার আকাশের কাছে সাহায্য চাওয়ার পরও সেদিন আকাশ আর আমাকে সাহায্য করেনি, দরজা আটকে দেয় আর সায়েম আমাকে টেনে হিসড়ে নিয়ে আসে। ল্যাম্পপোস্টের আলোতে সায়েমের মুখটা আজকে পিচাসের মতো লাগছে। আমাকে টেনে হিসড়ে একটা নির্জন গলিতে নিয়ে যাচ্ছিল আর বলতেছিল, আজকে রাত্রে আমি সকল টাকা তোকে দিয়ে উসুল করাবো। আমার বুকের ভিতরটা তখন কেঁপে ওঠে। এ ছিল আমার স্বপ্নের রাজকুমার, যার জন্য আমার স্বামী, সংসার, আমার কলিজার টুকরা, আমার দুধের বাচ্চাটাকেও ছেড়ে গিয়েছি। সায়েম ওই নির্জন গলিতে যাওয়ার পর যখন ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠাবে, কালো কালার গাড়ি একটা আগে ওখানে দাঁড়িয়েছিল। তখন আমি প্রাণ বাঁচানোর ভয়ে অনেক জোরে একটা চিৎকার করি। কোথায় থেকে যেন একটা পুলিশের ভ্যান চলে আসে। পুলিশের ভ্যান দেখে সায়েম অনেক জোরে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ ওকে ধরে ফেলে। তখন আকাশ পুলিশের গাড়ির পিছন থেকে বের হয়ে আসে। সায়েম তখন বলে, তুই পুলিশ আনছিস? আকাশ তখন বলে, হ্যাঁ আমি পুলিশ আনছি। আমি তো তোকে বলেইছিলাম আমার আশেপাশে যদি এর পরে তোকে দেখি পুলিশে তোকে ধরিয়ে দিব, আর একটা বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব। তখন সায়েমকে পুলিশের অ্যারেস্ট করে নিয়ে যায় আর বলে, ভাবিস না আমি এই মেয়েকে এখানে রেখে যাব। ওর বিচার আমি করব না, ওর বিচার করবো ওর বিবেক। সায়েমকে যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, তখন আমি আর আকাশ রাস্তায় দাঁড়িয়ে আছি মাঝরাত। তখন আকাশের সামনেই তখন আমি রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়লাম। চোখের পানি আমার বৃষ্টির মতো ঝরছে। আকাশকে বললাম, আকাশ আমি জানি আমি ক্ষমার যোগ্য না, আমি একজন পাপী। তোমার কাছে আমি ক্ষমা পাওয়ার অধিকারও রাখি না, তবে তুমি বিশ্বাস করো আমি ভুল করেছি। তুমি একটাবার আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো তোমাকে অভিযোগ করার সুযোগ দিব না। আমাকে একটাবার ক্ষমা করো আকাশ। আকাশ কোনো কথা বললো না, তার পকেট থেকে ছোট্ট একটা রুমাল বের করে আমার হাতে দিল। আর আকাশ কোনো কথা বললো না, তার পকেট থেকে ছোট্ট একটা রুমাল বের করে আমার হাতে দিল আর বলল, আজকে ভোর পর্যন্ত তুমি আমার বাসায় থাকতে পারো, তবে আমার ছেলের আশেপাশেও তুমি যাবা না। সেই দিন আমি সারা রাত ড্রয়িং রুমে বসেছিলাম, আকাশের রুমের দিকে সারা রাত তাকিয়েছিলাম, এক ফোঁটাও ঘুমাতে পারিনি। ভোর হতে হতে দেখলাম আকাশ রুম থেকে দরজা খুলে বের হলো। ওর হাতে ছোট্ট একটা লাকিস আর ওর কোলে আমার কলিজার টুকরা। গেটের সামনে যাচ্ছে, তখনই তার পথ আমি আগলে দাঁড়ালাম। বললাম, আকাশ তুমি কি চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ আমাকে ফেলে? আকাশ আমার মুখের দিকে তাকিয়ে একটা ব্লার হাসি হাসলো আর বলল, অনেক দূরে, যেখানে তোমার ছায়াও আমার ছেলের উপরে পড়বে না। আমি চাই না আমার ছেলে বড় হলে জানো ওর মা ওকে আর আমাকে ফেলে চলে গিয়েছে। আমি কখনোই চাই না তোমার ছায়া আমার ছেলের উপরে পড়ুক। আমি সবসময় আমার ছেলেকে বলবো ওর মা দূর আকাশে তারা হয়ে গিয়েছে। আকাশের পা ধরে তখন আমি ডুকরে ডুকরে কান্না করতেছিলাম। তখন আকাশকে বললাম, আকাশ আমি তো ওর মা, আমাকে একটাবার ওকে একটু কোলে দাও, একটাবার দাও। আকাশ তখনও চুপ করে আছে। আমি বলে, আকাশ প্লিজ আমাকে একবার দাও, ওর তো আমি মা, ওকে আমি পেটে ধরেছি। তখন আকাশ একটু থমকে থেকে আমার কোলে দিল। 8 মাস পর আমার নারী ছেড়া ধনকে আমি কাছে পেলাম। ও শরীরে দুধের গন্ধ আমার নাকের নিঃশ্বাসে যে লাগলো। আমি ডুকরে কান্না করে উঠলাম। ওকে পেয়ে মনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এই দুধের বাচ্চাকে রেখে আমি কার প্রেমে পড়ে স্বামী সংসার রেখে চলে গিয়েছিলাম। ওর মুখের দিকে তাকিয়ে আমি আর নিজেকে থামাতে পারি না। আমার চোখের পানি দিয়ে ও শার্ট ভিজে যায়। তখন বলে, রাক্ষস তুমি কান্না করছো কেন? তুমি কি ব্যথা পেয়েছো? আদো আদো গলা যখন বলে, ওর কথা শুনে আমি আরো কান্না করে দেই। আমার চোখের পানি আমার ছেলে মুছে দিচ্ছিল আর বারবারই জিজ্ঞাসা করতেছিল, রাক্ষস তুমি কান্না করছো কেন? তুমি কি ব্যথা পেয়েছো? ওর কথা আমার যেন চোখের পানি থামতেই ছিল না। আমি আমার ছেলের কপালে গালে অজস্র পাপ্পা দিলাম। ওকে আমি বারবার জড়িয়ে ধরছিলাম। মনে হচ্ছিল আজকে যদি এখানে সময়টা থমকে যেত, পুরো পৃথিবীটাই যদি পাল্টে যেত, আমি আকাশ আগের মতো আমার ছেলেকে নিয়ে যদি আবারও সংসার করতে পারতাম। কিন্তু এটা কখনো হবার নয়। ঠিক 2 মিনিট পর আকাশ বলল, হাত বাড়িয়ে এবার তুমি দাও। আমি আমার ছেলেকে আকাশকে দিতে চাচ্ছিলাম না, কিন্তু আকাশে সেই কঠিন চাহনি আমাকে বাধ্য করলো দিতে। আকাশ তখন বলে, এই ফ্ল্যাটটা আমি বিক্রি করে দিয়েছি, ওনারা হয়তো আগামীকালকে উঠবে। এটা বলে শটাং করে দরজা খুলে সিঁড়িতে নামতে শুরু করলো। আমি তার পিছে যে চিৎকার করতেছি, আকাশ কোথায় যাচ্ছ বলে যাও, আমি কিভাবে বাঁচবো তোমাদেরকে ছাড়া। কোনো কথাই বললো না আকাশ। আকাশ সিঁড়িতে নামার সময় আর পিছে ফিরে তাকালো না, কিন্তু আকাশের সাউন্ড ভেসে উঠলো, তুমি মুক্তি চেয়েছিলে, তোমার সুখের জন্য তুমি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলে, সেই মুক্তি আজকে আমি তোমাকে দিয়ে দিলাম। পাপের কোনো সঙ্গী হয় না, একা থাকা শেখো। আমি আকাশের পিছনে কাঁদতে কাঁদতে রাস্তার মোড় পর্যন্ত গেলাম, কিন্তু আমার পৃথিবীটা গাড়িতে করে কোথায় যেন চলে গেল। জানালা দিয়ে আমার ছেলেটা আমার দিকে তাকিয়েছিল, হয়তোবা তার মাকে একটু চিনতে পেরেছিল, যাকে সে রাক্ষস ভাবে জানে। আমি চিৎকার করে কান্না করছিলাম, আকাশ আমাকে নিয়ে যাও, আমাকে একটাবার সুযোগ দাও। কিন্তু আকাশ আমার কোনো কথাই শোনেনি। চোখের পলকে আমার চোখের আড়ালে চলে গেল গাড়িটা, আর দেখতে পেলাম না। আমি রাস্তায় ধুলোর মধ্যে চিৎকার করে বসে কান্না করছিলাম, কিন্তু আকাশ আর ফিরে আসেনি। সায়েমের নরক থেকে হয়তো আমি মুক্তি পেয়েছি, কিন্তু যে সুখের জন্য আমি ঘর ছেড়েছিলাম, সেই সুখ অনন্ত মরুভূমিতে আমাকে একা ফেলে চিরদিনের মতো চলে গেল। চারপাশের মানুষ জেগে উঠেছে, শহরটাও ব্যস্ত হয়ে যাচ্ছে, শুধু আমি নিথর দেহ হয়ে পড়ে আছি। আজ আমি মুক্ত, তবে এই মুক্তর থেকে মুক্তি অনেক ভালো। আকাশ আর আমার ছেলের গাড়িটা যখন ধুমাটা মিলিয়ে গেল তখন আমার মনে হলো আমি এক বিশাল শূন্যতার মুখোমুখি দাঁড়িয়ে আছি।
চারদিকে মানুষ আছে, কোলাহল আছে, কিন্তু আমার ভিতরে কেবল শ্মশানের নীরবতা। আকাশের কিছু টাকা আমার বুকের ভিতরে হাহাক্কা নিয়ে আবারও আমি সেই ফ্ল্যাটে ফিরে আসলাম। আকাশ যাওয়ার সময় ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছে আর মালিককে বলে গিয়েছে কয়েকটা দিন আমাকে যেন থাকতে দেয়। ফাঁকা ফ্ল্যাটটায় আমার দম বন্ধ হয়ে আসতেছে। যেখানে আমার ছেলে সোফায় বসে খেলতো সেখানে শুধু এখন ধুলার স্তূপ। যে রান্নাঘরে দাঁড়িয়ে পরম মমতায় আকাশের পছন্দের খাবারগুলো রান্না করতাম সেখানে শুধু একাকিত্ব। এক সপ্তাহ পর আমি ডিসিশন নিলাম, এইভাবে থাকলে আমি পাগল হয়ে যাব। আমাকে বাঁচতে হবে, তবে নিজের জন্য নয়, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। শহর ছেড়ে অনেক দূর একটা মফস্বলে আসলাম। ওখানে এসে একটা এনজিওতে কাজ নিলাম, অনাথ শিশুদের দেখাশোনা করা। যখন অনাথ বাচ্চাগুলো আমাকে মা বলে জড়িয়ে ধরে তখন আমার বুকের ভিতরটা কেঁদে ওঠে আমার ছেলের জন্য। আমার ছেলেও কি এখনো কাউকে মা বলে জড়িয়ে ধরছে? আকাশ কি নতুন কাউকে জীবনে এনেছে? তার সঙ্গে প্রতারণা করবে না, তার বিশ্বাস ভাঙবে না হয়তোবা। আমার ছেলেটা কি এখনো বিশ্বাস করে যে তার মা আকাশে তারা হয়ে গিয়েছে? এভাবে দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। আকাশের আমি কোনো খোঁজ খবর পাইনি। এই 5 বছরে আমার ছেলেটাকে একটা নজরও আমি দেখতে পাইনি, আর আমার সে অধিকারও নেই। আকাশের দিকে তাকিয়ে আমি ভাবি, কোন এক শহরে আমার আকাশ আর আমার জান বাচ্চাটা অনেক ভালো আছে। আমি এটা বিশ্বাস করি। আকাশ হয়তো নতুন কাউকে জীবন সঙ্গী বানিয়েছে যে আমার মতো বিশ্বাসঘাতকতা করবে না। আমার সন্তানকে হয়তোবা পরম মমতায় মায়ের আদর দিয়ে আগলে রেখেছে। মাঝে মাঝে ভাবি দূর থেকে যে আমার ছেলেকে দেখে আসি, আবার নিজেকে গুটিয়ে নিই। আমার এই বিষাক্ত ছায়া আমার ছেলের উপরে যেন না পড়ে আছে। সাইমের কথা মাঝে মাঝে শুনতে পাই, সে এখনো জেলে আছে, তবে তার প্রতি আমার এখন আর কোনো রাগ নেই। আসলে দোষটা তো তার ছিল, দোষ ছিল আমার মনের, আমার অতৃপ্তির, আমার রুচির। সাইমের দেওয়া আঘাতগুলো আমার শুকিয়ে গিয়েছে, কিন্তু আমার মনের ক্ষতটা এখনো টাটকা। এখন আমি বুঝি সুখ কখনো দামি বাইক, স্টাইল কথা, কক্সেস বাজারের দামি হোটেলে নাই। সুখ থাকে প্রিয় মানুষের সামান্য ভালোবাসায়, সন্তানের আদো আদো ডাক। জানি না স্রষ্টা আমাকে ক্ষমা করবে কিনা, তবে নামাজ পড়ে শুধু একটাই দোয়া করি, হে আল্লাহ তুমি আমার আকাশ আর আমার ছেলেকে ভালো রেখো। ওদের জন্য যদি আমার জীবনও দিতে হয় আমি তাও দিব। আমি আর স্বামী সহজ সরল স্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না, আমি এখন একজন ভালো মানুষ হয়ে মরতে চাই। জীবনের এই দীর্ঘ পথে আমি একটা জিনিসই শুধু শিখেছি, নিজের হাতে যারা স্বর্গ ভেঙে ফেলে তাদের এই পৃথিবীতে কোনো প্রাসাদেই জায়গা হয় না। অন্ধকার রাতে আকাশের ওই উজ্জ্বল তারার দিকে আমি হাত বাড়িয়ে বলি, ভালো থেকো আমার আকাশ, ভালো থেকো আমার সোনা বাবা। বাতাসে সেই কথাগুলো মিলিয়ে যায় আর আমার 2 চোখতে গড়িয়ে পড়ে তত্ত্ব জল, যা আমার সারা জীবনের ভুলে শেষ দলিল। এটা একটা আপুর জীবনের লাইভ হিস্ট্রি ছিল। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।